যারা জয়েন হয়েছে একটু দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা। সাউন্ড ক্লিয়ার, এখানে কোনো ইয়ে ওঠে না। আচ্ছা ঠিক আছে। তা সাউন্ড কি শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো। কেউ শুনতে পায় না? হ্যালো। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। এরা মনে হয় জাস্ট জয়েন করে চলে গেছে। আচ্ছা, আজকে অনেকক্ষণ হয়ে গেছে, শুরু করি। আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার শুরু করবো আজকে। আজকের দ্বিতীয় চ্যাপ্টারটা মূলত হচ্ছে সাইবার অপরাধ, সাইবার সিকিউরিটি, আর এগুলা থেকে কিভাবে, এই অপরাধ থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় এ সম্পর্কেই মূলত। তো আমাদের প্রথমেই আহ হচ্ছে যে আমরা হচ্ছে প্রথম চ্যাপ্টারের প্রথম যে দুইটা টপিক, সে দুইটা নিয়ে আজকে মূলত কথা বলবো। ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংগঠিত অপরাধ, আর হচ্ছে অনুসন্ধানে সাইবার অপরাধ। এখন আহ ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি আর হচ্ছে কি কি ধরনের অপরাধ সংগঠিত হয়, তার আগে মূলত আমাদের হচ্ছে সাইবার অপরাধটা কি সেটা হচ্ছে জানতে হবে। আসলে উম তোমার ইন্টারনেট জগতে ডিজিটাল ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল ফোন, এইসবের মাধ্যমে বা এইসব দ্বারা আহ এদেরকে ব্যবহার করে যে ধরনের যেসব অপরাধ সংগঠিত হয়, সেগুলাই মূলত সাইবার অপরাধ হিসেবে গণ্য করা হবে। বাংলাদেশের আইনে এরকমটাই হয়েছে, বলা হয়েছে। এটা হচ্ছে তোমার ডিজিটাল প্রযুক্তি আইন 2006। তারপরে ছিল হচ্ছে তোমার হচ্ছে ডিএস এর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপর হচ্ছে তোমার হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023। তোমার হচ্ছে তোমাদের বইতে হচ্ছে 2006 যে ডিজিটাল প্রযুক্তি আইন যেটা, সেটা হচ্ছে উল্লেখ করছে, কিন্তু রিসেন্ট যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023, সেটা সম্পর্কে আসলে বলে নাই। তো তোমার হচ্ছে 2006-এর যে আইনটা, ওইটা হচ্ছে ওইখান থেকে তোমার হচ্ছে আহ যেই অপরাধগুলা সংগঠিত হইতো, যেমন ধরো 2006 সালে যখন যে আইনটা করা হয়েছে, তখন তো আর মূলত আহ যেই ধরনের আহ অপরাধ এখন বর্তমানে সংগঠিত হয় সাইবার জগতে, ইন্টারনেট জগতে, তখন এই ধরনের অপরাধগুলা হইতো না বা ওইরকম প্রভাব বিস্তার করে নাই। যেমন ধরো বর্তমানে তো তোমার হচ্ছে মোবাইল ব্যাংকিং, ডিজিটাল মোবাইল ব্যাংকিং যেটা, নগদ, বিকাশ, রকেট, এগুলোর মাধ্যমে কিন্তু মানুষ প্রতারণার শিকার হয়, বা এর মাধ্যমে অনেক ধরনের অপরাধ সংগঠিত হইতেছে। তো 2006 সালে কিন্তু এটা ছিল না। তো যার কারণে এই সবকিছু বিবেচনা করে আর হচ্ছে আহ আরো কিছু চেঞ্জ করে কিছু তোমার সাজা কমায়া বাড়াইয়া 2023 সালে হচ্ছে সাইবার সিকিউরিটি একটা নতুন করে হচ্ছে নিয়ে আসা হয়েছে। তো বললাম যে সাইবার অপরাধ কি। এখন উম সাইবার অপরাধের মধ্যে অনেক ধরনের অপরাধ আছে। এর মধ্যে তোমাদের হচ্ছে তোমাদের বইয়ে হচ্ছে তথ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়, অর্থাৎ তোমার পার্সোনাল তথ্য বা তোমার নিজস্ব তথ্য, এগুলো আহ বেহাত হয়ে, অর্থাৎ তোমার হাত থেকে আহ, অন্য কোনো অপরাধীর হাতে গিয়ে সেটা তোমার জন্য ক্ষতির সম্মুখীন, তোমার ভীতির সম্মুখীন করতে পারে। সেই ধরনের কিছু অপরাধের কথা বইয়ের প্রথমেই তোমাকে বলে দেওয়া হয়েছে। তা সেক্ষেত্রে তোমার হচ্ছে তোমার বইয়ে হচ্ছে একটা ঘটনা বলে দিছে যে তোমার বন্ধুর বাসায় একটা তোমার ফোন রেখে আসছো,
সে করলো কি, সেই তোমার যেহেতু স্মার্টফোন লক সিস্টেম বা পাসওয়ার্ড দেওয়া ছিল বা পিন দেওয়া ছিল, তো সেটা তোমার বন্ধু ট্রাই করতে করতে সেই লকটা খুলে ফেলে মোবাইলের। এবং তোমার মোবাইলের যে তোমার যে পার্সোনাল ইনফরমেশন গুলো ছিল, তোমার ছবিগুলো ছিল বা অন্যান্য যে সমস্ত তোমার নিজস্ব তথ্যগুলো ছিল, যেগুলো তুমি কারোর সাথে শেয়ার করতে চাও না, সেগুলো কি করলো তোমার ফ্রেন্ড তার ফোনে কপি করে নিল বা কোনো না কোনো ভাবে তার কাছে সে রেখে দিল। তো এই যে আহ, ঘটনাটা, এটাকে তোমাদের হচ্ছে বইয়ে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয়েছে। মানে সিম্পল ভাবে যে ব্রুট ফোর্স অ্যাটাকটা কি, সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি একটা আহ, তোমার অ্যাকাউন্ট বা কোনো একটা আহ, তোমার ধরো কি বলে, তোমার মোবাইলের লক, সেগুলো বারবার ট্রাই করার মাধ্যমে, যে তোমার ফোনে তো অবশ্যই একটা পাসওয়ার্ড বা একটা তুমি হচ্ছে প্যাটার্ন দিয়ে রাখো বা কি বলে পিন দিয়ে রাখো বা পাসওয়ার্ড দিয়ে রাখো, সেগুলো বারবার ট্রাই এর মাধ্যমে যখন সেটাকে তুমি আনলক করো, সেটাই হচ্ছে তোমার ব্রুট ফোর্স অ্যাটাক। এখন যারা মূলত এই কাজটা করে, এখন তোমার বন্ধু তো নর্মালি হাতে টাইপ করে করছে। সে কি করছে, সে হয়তো দেখা গেছে আমরা কিছু কমন পাসওয়ার্ড ইউজ করি, সেটা আহ, যে কোনো, সেটা মোবাইল ডিভাইসের ডিজিটাল ডিভাইস বা কম্পিউটারে লক করার ক্ষেত্রে বা তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে, এসব ক্ষেত্রে আমরা কমন কিছু, অনেক সময় কমন কিছু পাসওয়ার্ড ইউজ করি। তার মধ্যে থাকে তোমার নাম, তোমার জন্মসাল, তারপরে হচ্ছে তোমার মোবাইলের লাস্ট ডিজিট, বা কমন যেমন 1 2 3 4 5, এরকম কিছু কমন পাসওয়ার্ড থাকে। তো তোমার বন্ধু যেটা করেছিল সেটা হচ্ছে সে আন্দাজ করে যে এগুলো এগুলো তুমি ব্যবহার করতে পারো, সেভাবে সে সেগুলো টাইপ করে দেখলো যে একসময় তোমার মোবাইলটি আনলক হয়ে গেছে। এখন এই কাজটা মূলত যারা প্রফেশনালি যারা এই কাজটা করে, তারা মূলত হাত দিয়ে এরকম ম্যানুয়ালি টাইপ করে করে না, তাদের কাছে কিছু সফটওয়্যার তৈরি করা আছে, সেটাতে তারা দুইভাবে এই তোমার ব্রুট ব্রুট ফোর্স অ্যাটাক যেটা, সেটা দুই ভাবে করে। একটা হচ্ছে আহ তাদের কাছে একটা লিস্টেড, অনেক বড় একটা লিস্ট আছে কমন পাসওয়ার্ডের, সেই পাসওয়ার্ড গুলো তারা একটার পর একটা ট্রাই করতে থাকে। এরপরে কোনো এক সময় হয়তো তারা সফল হয় অথবা হয় না। এখন যেহেতু তোমার এই পাসওয়ার্ডের পরেও আমাদের হচ্ছে, এখন সবাই দেখা গেছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখি, অর্থাৎ যেটা হচ্ছে আমি পরের টপিকে আসতেছি। আহ, সে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কারণে হচ্ছে এই ব্রুট ফোর্স এর একটা বর্তমানে খুব বেশি কাজে লাগে না, কারণ এটা এটা শুধুমাত্র পাসওয়ার্ড কেন্দ্রিক। অর্থাৎ সে বারবার একটার পর একটা পাসওয়ার্ড ইনপুট দিয়ে যাবে, যখন সেটা যদি কখনো কারেক্ট হয়, তখন তোমার ডিভাইসটা আনলক হয়ে যাবে বা তোমার অ্যাকাউন্টটাতে সে লগ ইন করতে পারবে। তো একটা হচ্ছে তোমার হচ্ছে কি বললাম, যে পাসওয়ার্ডের যেই আহ, একটা লিস্ট থাকে সেটা দিয়ে তারা হচ্ছে এই কাজটা করে। আর একটা হচ্ছে তোমার আহ, তোমাকে হচ্ছে তারা আগের ট্র্যাক করবে, অর্থাৎ তোমার যেই ইনফরমেশন গুলা তারা হচ্ছে কালেক্ট করার চেষ্টা করবে। ধরো তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে তোমার জন্মসালটা দেয়া আছে, তোমার নাম দেয়া আছে, তারপর তোমার কোনো ছবি টবি তারা ঘাটাঘাটি করে সেখান থেকে তারা কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে। নিয়ে সেগুলো যাচাই বাছাই করে তুমি কি ধরনের পাসওয়ার্ড ইউজ করতে পারো, সেগুলো তারা অনুমান করে সেই পাসওয়ার্ড গুলো তারা দিয়ে তারা তোমার অ্যাকাউন্ট বা তোমার ডিভাইস তারা হচ্ছে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। এটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। আচ্ছা, এখন এইখানে পরেরটাতে ব্রুট ফোর্স অ্যাটাক থেকে রক্ষা পেতে করণীয়, ডিজিটাল ডিভাইস বা অ্যাকাউন্টে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অর্থাৎ তুমি যখন আহ, তোমার ডিভাইসে বা তোমার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড গুলো তুমি ব্যবহার করবে, অবশ্যই তার মধ্যে কমন পাসওয়ার্ড যেমন সিরিয়াল 1 2 3 4 5 বা ABCDEFG এরকম কোনো পাসওয়ার্ড তুমি অবশ্যই রাখবে না। তার মধ্যে র্যান্ডম নাম্বার থাকবে, র্যান্ডম ডিজিট থাকবে, তারপরে হচ্ছে র্যান্ডম ওয়ার্ড থাকবে বা লেটার থাকবে, এবং সেখানে তুমি কিছু সিম্বল ইউজ করবা, কিছু ক্যাপিটাল লেটার কিছু স্মল লেটার ইউজ করবা।
এইভাবে তুমি একটা পাসওয়ার্ডকে শক্তিশালী করে সেটা তুমি ব্যবহার করবে, তাহলে এই যে ব্রুট ফোর্স অ্যাটাকটা সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কমে যাবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। সেটা আমি বলতেছি, সেটা তোমরা অনেকেই জানো, তারপর আমি এর পরের স্লাইডে আমি সেটা সম্পর্কে বলতেছি। তারপর একই ডিভাইস থেকে একাধিক লগ ইন চেষ্টার উপর সীমাবদ্ধতা প্রয়োগ করতে হবে, এবং একাধিকবার ভুল পাসওয়ার্ড দিলে ধীরে ধীরে বিরতি ব্যবধান বাড়াতে হবে। অর্থাৎ আহ তোমরা হয়তো দেখছো, মোবাইলে যখন তুমি একটা ভুল পাসওয়ার্ড অনেকবার দাও বা অনেকবার ট্রাই করে যখন দেখো যে তোমার পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাচ্ছে, তারা একটা তখন কিন্তু তারা সাথে অনেকবার ট্রাই করার পরে তোমাকে একটা লিমিটেশন দিয়ে দেয়, যে তুমি এতক্ষণ পরে আবার চেষ্টা করতে পারবা, 1 মিনিট পরে বা 30 সেকেন্ড পরে আবার তোমাকে চেষ্টা করতে হবে, এই 30 সেকেন্ডের মধ্যে তুমি কোনো নতুন ইনপুট দিতে পারবে না। এখন এই কাজটাও তোমার ডিভাইসের ক্ষেত্রে বা তোমার কি বলে, তোমার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা তোমার ইমেল, জিমেইল, কম্পিউটার, ল্যাপটপের যে পাসওয়ার্ড বা যে ধরনের তুমি অ্যাকাউন্ট ইউজ করো সেগুলোতে তুমি এই জিনিসটাকে তুমি আহ কি করতে পারবে, যে এই যে টাইম লেন্থ, যে প্রথমবারে তুমি 30 সেকেন্ড দিলা, তার পরের বার তুমি 1 মিনিট দিলা, তার পরের বার আধা ঘন্টা দিলা, এরকম করে তুমি টাইম লিমিটটা বাড়াই দিলা, যে যখনই সে এই কাজটা করবে তখন আহ যাতে ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে এই টাইম লিমিটটা বেড়ে যায়। তাহলে কি হবে, সে তার কিন্তু অনেক সময় লাগবে এই কাজটা করতে গিয়ে, এবং সে পরবর্তীতে আর সফল হইতে পারবে না। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখন ওই যেটা বললাম যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে, তুমি কি করো নর্মালি, তোমার হচ্ছে যে অ্যাকাউন্ট, যে যে সমস্ত অ্যাকাউন্ট তুমি ইউজ করো, সেটা জিমেইল বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে যে কোনো ধরনের অ্যাকাউন্ট, তুমি করো কি একটা ইউজার নেম বা ইমেইল আর হচ্ছে একটা পাসওয়ার্ড দাও। এরপরে তোমার হচ্ছে তুমি হচ্ছে তোমার অ্যাকাউন্টে ঢুকতে পারো, লগ ইন করতে পারো। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে তুমি যখন এই পাসওয়ার্ড দিবা তারপরে তোমাকে আরেকটা ধাপ অতিক্রম করতে হবে। সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে হয় তোমার মোবাইল ফোনে একটা ওটিপি আসবে, যে তুমি কিনা সেই মানুষটা, অথবা এখন অথেন্টিকেটর অ্যাপ আছে, সেখানে তোমার র্যান্ডম ডিজিট আসতে থাকবে কিছু সময় পর পর, কিছু সময় পর পর। তুমি সেগুলো দেখে যখন ইনপুটটা দিবা তারপরে তুমি লগ ইন করতে পারবে, তাছাড়া তুমি লগ ইনটা করতে পারবে না। এটাই মূলত হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আচ্ছা, এরপরে হচ্ছে ডাটা ইন্টারসেপশন। আহ ডাটা ইন্টারসেপশনটা হচ্ছে উম, ধরো উম, তুমি হচ্ছে তোমার বন্ধুর সাথে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তুমি চ্যাটিং করতেছো। এখন মাঝখান থেকে আমি করলাম কি, তোমাদের এই যে দুইজনের মধ্যে যে কথোপকথন হচ্ছে বা চ্যাটিংটা হচ্ছে, আমি করলাম কি, সেটা আমি কোনো না কোনো ভাবে আমি হচ্ছে সেটা দেখে ফেললাম। সেটা কিভাবে হইতে পারে, ধরো আহ, একটা ডিভাইস, ধরো এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। আচ্ছা ঠিক আছে, এখন এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ফ্রেন্ডের। এখন এইখান থেকে হচ্ছে ডাটা, তুমি যে টেক্সট করতেছো সেটা একজন এদিকে একজন হচ্ছে পাঠাচ্ছে আর সাথে আরেকজন উত্তর দিচ্ছে, ঠিক আছে। তো আমি মাঝখানে হচ্ছে বসে তোমাদের এই যে তোমরা কি লিখতেছো কি না লিখতেছো, এটা হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারতেছি। কিভাবে অ্যাক্সেস করতে পারতেছি, ধরো তুমি যখন এখান থেকে তুমি টেক্সট পাঠাচ্ছ, এই টেক্সট সরাসরি তোমার ফ্রেন্ডের কাছে যাচ্ছে না, মূলত যাচ্ছে হচ্ছে কি একটা, সবকিছুরই একটা ডাটাবেজ থাকে। এইখান থেকে ডাটা হচ্ছে এই ডাটাবেজে আসে, তারপরে হচ্ছে তোমার ফ্রেন্ডের কাছে, এইখান থেকে ডাটাগুলো তোমার ফ্রেন্ডের কাছে হচ্ছে যায়। আবার তোমার ফ্রেন্ড যখন কোনো টেক্সট পাঠাচ্ছে বা ভিডিও বা ইমেজ পাঠাচ্ছে, তখন প্রথমে মূলত এটা হচ্ছে ডাটাবেজে আসে, ডাটাবেজ থেকে হচ্ছে তোমার কাছে যায়। এখন আমি যেটা করি, আমি যেটা করব বা যে এই ডাটাগুলো চুরি করবে, সে মূলত করবে কি, এই যে ডাটাবেস, এই ডাটাবেজে সে হচ্ছে অ্যাক্সেস নেবে, নিয়ে এখান থেকে তোমাদের যে কথোপকথন সেটা হচ্ছে সে দেখে, সে বুঝতে পারবে যে তোমরা কি ধরনের কথা বলতেছো, বা এখানে কি ধরনের ছবি, ইমেজ শেয়ার করা হইতেছে, বা কি অন্য কোনো ইনফরমেশন যেগুলা খুবই সেন্সিটিভ সেগুলো শেয়ার করা হইতেছে কিনা, সে এগুলা দেখতেছে বা সেগুলো বুঝতে পারতেছে। এখন এইটা যদি এন্ড টু এন্ড এনক্রিপ্ট করা থাকে তাইলে হচ্ছে
এই যে ডাটা চুরি যেটা, বা এই যে আমি মাঝখানে বসে যে আমি যে এই ডাটাবেজে লক্ষ্য রেখে আমি যে তোমাদের ডাটাগুলো সব দেখতে পারতেছি বা নিয়ে নিচ্ছি, এই কাজটা আমি করতে পারবো না। কেন করতে পারবো না? সেটা হচ্ছে এই এন্ড টু এন্ড এনক্রিপশনের কারণে। আচ্ছা, এখানে আবার দিয়ে দিছি এটা। আচ্ছা। হুম। আচ্ছা, এন্ড টু এন্ড, এখন এন্ড টু এন্ড এনক্রিপশনটা কি? এন্ড টু এন্ড এনক্রিপশনটা হচ্ছে উম তোমাদেরকে এটা যদি একদম রিয়েল ভাবে দেখানো যেত তাহলে খুব ভালো হইতো। এটা আমি তোমাদের হয়তো নেটওয়ার্কিং এর কাজ যখন বা নেটওয়ার্কিং এর ক্লাসটা যখন নেব তখন দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা যখন যখন কোনো একটা অ্যাপস বা সফটওয়্যার ডিজাইন করা হয়, তখন আহ, যে প্রোগ্রামিং করা হয় তখন হচ্ছে এই যে একজনের থেকে আরেকজনের যে ডাটা আদান প্রদানের যে ব্যাপারটা, বা এই কি বলে ইমেজ বা যে যে কোনো ধরনের ডাটা হইতে পারে, এই যে আদান প্রদানের ব্যাপারটা, এর এর মধ্যবর্তী একটা ডাটাবেস থাকে। সেই ডাটাবেজের মধ্যে হচ্ছে সমস্ত ধরনের ডাটা, তোমার ছবি হোক, ভিডিও হোক, তোমার লেখা হোক, সবকিছু এখানে জমা থাকে। তো পরবর্তীতে যখন তুমি অ্যাকাউন্ট ডিলিট করে দাও বা অ্যাকাউন্ট আবার তুমি ইনস্টল করো, তোমার কিন্তু ডাটাগুলো তোমার চলে যায় না, তখন কিন্তু থেকে যায়। এখন এটা থাকে হচ্ছে ডাটাবেজে সবকিছু সংরক্ষণ করে রাখা হয়, যার কারণে এগুলো তুমি কোনো কিছু হারাও না। এখন এই যে ডাটাবেজে, এই ডাটাবেজে তোমার হচ্ছে তোমার যে লেখা, তোমার যে টেক্সট বা তোমার যে ইমেজ বা তোমার যে ভিডিও বা যে কোনো ধরনের কথাবার্তা, সেগুলো যে এই ডাটাবেজে সংরক্ষণ করা হয়, রেখে দেওয়া হয়, এটা হচ্ছে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে সরাসরি, সেটা হচ্ছে কিভাবে, যে তুমি যা লিখলা, তুমি লিখলা হ্যালো, এই ডাটাবেজে তোমার হ্যালোই লেখা থাকবে। ঠিক আছে? আবার তুমি এই এই যখন আবার এই হ্যালো লেখাটাকেই অন্যভাবেও এই ডাটাবেজে রাখা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে আহ তোমরা হচ্ছে উম আহ, আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এখন এইভাবে বুঝাইতে বুঝাইতে গেলে তোমরা হয়তো বুঝবা না। সেটা হচ্ছে এই পারমুটেশন কম্বিনেশন কম্বিনেশন কি তোমরা পড়ছো কখনো? তোমাদের কি ক্লাসে আছে এই ক্লাস 9-এ? হ্যাঁ, 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 লিনাক্স দিয়ে করে। হ্যাঁ, এগুলো যত কাজ, এই ধরনের কাজকর্ম সবকিছুই লিনাক্স বেসড। এছাড়া অন্য কে যারা মূলত হ্যাকিং এর কাজ বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, এরা সবাই লিনাক্স দিয়েই করে মূলত। তো এই যে লেখা, আমি যেটা বলতেছিলাম যে একটা হচ্ছে সরাসরি ডাটাবেজে হ্যালোই লেখা থাকবে, আর একটা হচ্ছে এইটা এমন একটা সাংকেতিক ভাষায় লেখা থাকবে, যখন হচ্ছে এই সফটওয়্যার বা অ্যাপস গুলো ডিজাইন করা হয় তখন হচ্ছে এটা হচ্ছে আহ ওই প্রোগ্রামিংটা এমন ভাবেই করা হয় যে যখনই সে ডাটাটা এখান থেকে পাঠাবে, এই তো ডিভাইস থেকে পাঠাবে, তখন ডাটাবেজে আসার আগেই সেই ডাটা চেঞ্জ হয়ে যাবে। ডাটা চেঞ্জ হয়ে এমন একটা সাংকেতিক ল্যাঙ্গুয়েজে পরিবর্তন হয়ে যাবে, যেটা হচ্ছে আহ এইটা যে এই যে ডিজাইনটা যে করছে, এই সফটওয়্যারের ডিজাইন যে করছে বা এই ডাটাবেসটা যার নিয়ন্ত্রণে, সেও বুঝতে পারবে না যে এর মধ্যে এই যে আমি যে হ্যালো লিখছি না কি লিখছি, সে নিজেও এটা আইডেন্টিফাই করতে পারবে না। কারণ এটা এমন ভাবে প্রোগ্রামিং করে পাঠানো হয়েছে, এই ডাটাটা যে এখানে চেঞ্জ হয়ে এটা এখানে স- ধরো হাবিজাবি 8, 9, 5, তারপরে Z, X, এরকম অনেকগুলো ওয়ার্ড দিয়ে একটা লেখা দেখলা তুমি, এটা হচ্ছে তোমার সাংকেতিক ভাবে এখানে চলে আসবে। আবার যখন এখান থেকে এই ডাটাবেস থেকে ডাটাটা তোমার ফ্রেন্ড বা যার কাছে তুমি ডাটাটা পাঠাচ্ছ বা যার কাছে এই হ্যালো লেখাটা যাচ্ছে, তখন যখন তার কাছে যাবে, তখন এটা আবার চেঞ্জ হয়ে এই হ্যালো আকারেই সে দেখতে পাবে। এখন যখন আমি মাঝখানে এখানে আমি আরিপেতে এই ডাটাগুলো চুরি করার চেষ্টা করতেছি, আমি দেখবো লেখাটা আছে এরকম একটা সাংকেতিক লেখা।
ধরো AZ X953 8, তারপরে হচ্ছে এরকম একটা লেখা আমি দেখবো। এখন আমি তো এটা দেখলেই বুঝতে পারবো না যে এটা এখানে হ্যালো লিখছে নাকি অন্য কিছু লিখছে। এখন এই এন্ড টু এন্ড এনক্রিপশনের কাজটাই হচ্ছে মূলত এইটা। সে হচ্ছে ডাটাটাকে চেঞ্জ করে, এমন ভাবে চেঞ্জ করে যেটা শুধুমাত্র যে প্রেরক আর যে প্রাপক তাদের মধ্যবর্তী শুধু তারাই বুঝতে পারে, বা এখানে যেই থাকুক না কেন সে কখনোই এই ডাটাটা ডিক্রিপ্ট করতে পারবে না, অর্থাৎ এই ডাটাটা সে বুঝবে না। এমন ভাবে এই জিনিসটা হচ্ছে এখানে থাকবে, এই ডাটাবেজে সংরক্ষণ হয়ে থাকবে। সেটা ছবির ক্ষেত্রেও, ছবিগুলো হয় কি তখন একটা কোডে চেঞ্জ করে ওইটা হচ্ছে তোমার হচ্ছে ডাটাবেজে সেভ করে রাখা হয়। এটা হচ্ছে মূলত এন্ড টু এন্ড এনক্রিপশন। আচ্ছা, এরপর হচ্ছে ডিডস অ্যাটাক, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিসেস। এখন তোমরা কিছুদিন আগে একটা নিউজ দেখছো কিনা আমার আহ মনে নাই, হয়তো দেখেও থাকতে পারো অনেকে। সেটা হচ্ছে একটা ছেলে, সে হচ্ছে একটা রাস্তার মধ্যে একটা ফেক ট্রাফিক জ্যাম সৃষ্টি করছে। সেটা কিভাবে, সে হচ্ছে একটা গাড়ির মধ্যে অনেকগুলো মোবাইল ডিভাইস সে হচ্ছে রেখে দিছে। রেখে দিয়ে রাস্তায় যখন গাড়িটা দাঁড়াইছে, ধরো এখানে 200-300 মোবাইল ডিভাইস বা 100 মোবাইল ডিভাইস সে হচ্ছে এই গাড়ির মধ্যে রেখে দিছে, সবগুলো অন অবস্থায় আছে। এখন যখন গুগল ম্যাপসে দেখবো যে এই এই যে এখানে ধরো এটা হচ্ছে রাস্তা, এখানে একটা ইন্টারসেকশন, এখানে এখানে হচ্ছে গাড়ি চলতেছে, বা এদিকেও গাড়ি আছে, এদিকেও গাড়ি আছে, এদিকেও গাড়ি আছে। এখন এইখানে এইখানে ধরো যে গাড়িটা, সেই গাড়িটার মধ্যে হচ্ছে ধরো 200 মোবাইল মোবাইল ফোন ডিভাইস অন অবস্থায় আছে। এখন আমার গন্তব্য হচ্ছে এখান থেকে ধরো এইদিকে, এখান থেকে এদিকে আমার গন্তব্য। এখন আমি যখন গুগল ম্যাপসে দেখব যে আহ, আমি এখান থেকে যখন এইদিকে যাব, এখানে হচ্ছে আমার ডেস্টিনেশন, এখানে আমি যখন যাব তখন আমার এখান থেকে এখানে যাইতে কতক্ষণ সময় লাগবে। তো যেহেতু এখানে আমার 200 ডিভাইস আছে, তার মানে ওই গুগল ম্যাপস ভাবতেছে যে এখানে হয়তো 200 গাড়ি এখানে দাঁড়ানো আছে। তো এই 200 গাড়ি পার করে আমার এখানে আসতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে এখানে আমার অনেক একটা লম্বা সময় লাগবে। তো সেটা কাউন্ট করে সে আমাকে ধরো জানাইলো যে এখানে যাইতে তোমার আধা ঘন্টা সময় লাগবে। কিন্তু মূলত এখানে হচ্ছে একটা গাড়ি, সেই গাড়ির মধ্যে 200টা ডিভাইস রেখে দিছে, যার কারণে ও বুঝতে পারে নাই যে এইখানে হচ্ছে আহ, যেহেতু নর্মালি কি হয় যে প্রত্যেকটা মানুষের কাছে একটা অথবা দুইটা ডিভাইসই থাকে নর্মালি। তো এর বেশি ডিভাইস একটা জায়গায় এরকম যখন জড়ো হয়ে আছে, তখন স্বাভাবিকভাবেই গুগল ম্যাপস বা সে যখন সেটা ট্র্যাক করছে তখন দেখছে যে না, এখানে অনেকগুলা, সে ভাবছে যে এখানে হয়তো অনেকগুলা গাড়ি আছে, যার কারণে সে কাউন্ট করে এখানে একটা দীর্ঘ সময় আমাকে জানাইছে। কিন্তু মূলত এখানে আমার দাঁড়াই আছে কি মাত্র একটা গাড়ি। এখন এই ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিসের এই বা ডিডস অ্যাটাকের এইটা হচ্ছে একটা থিম। এটা করে কি আহ, আমরা যেই ওয়েবসাইট বা যেসব ধরনের যে যে বা কি বলে, যেগুলো আমরা ব্রাউজ করি, উম, যেসব ওয়েবসাইট গুলা, মূলত সেসব ওয়েবসাইটে আমাদের কিছু হিটিং অনেকজন join হয়েছে। আচ্ছা, আমরা যখন একটা ওয়েবসাইট ব্রাউজ করি তখন হচ্ছে সেই ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পরিমাণ ইউজার একই সময়ে সেটা হচ্ছে ব্রাউজ করতে পারবে। অনেক ইউজার যখন বেড়ে যাবে, একটা ওয়েবসাইট যখন একসাথে অনেক ইউজার ইউজ করবে, তখন ওই ওয়েবসাইটটা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক। কারণ কি, ওই একই সাথে অনেক কি এই যে যেটার কথা এখানে বলে যে ট্রাফিকটা কি, ট্রাফিকটা হচ্ছে যখন অনেক গাড়ি একটা একটা রাস্তার মধ্যে বা একটা রাস্তার ইন্টারসেকশনের মধ্যে যখন অনেক গাড়ি চলে আসে, তখন হচ্ছে মূলত আহ কি হয়, ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। যার কারণে অনেক সময় লাগে আমাদের সেই ইন্টারসেকশন পার হইতে, বা আমাদের গন্তব্য যে রাস্তা থাকে সেটা পার হইতে আমাদের অনেক সময় লাগে। এখন এই যে যখনই আমরা আমাদের এই ইউজারটা ওয়েবসাইটেও বেড়ে যায়, তখন তখনও এই ক্ষেত্রে সেম ঘটনাই ঘটে। ঠিক আছে, কেননা তোমার হচ্ছে
এখানেও সেম ঘটনা ঘটার যে কাহিনীটা সেটার সাথে তোমার হচ্ছে রিয়েল লাইফের যে ট্রাফিকটা তার সাথে মিল আছে। এখন এই যে তোমার যে ট্রাফিক, কৃত্রিম ট্রাফিক যে তৈরি হয়, এটা হচ্ছে যখন তোমরা অনেক ইউজার মিলে কি করতেছো, একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছো। এখন কেউ করলো কি, সেই ওয়েবসাইটটাকে তোমার ডাউন করার জন্য সে একজন ইউজারই একটা তোমার ফেক ট্রাফিক তৈরি করলো, যেটার কথা এখানে আমি বললাম যে এই যে একটা লোক 200টা ডিভাইস একটা কি করছে, একটা গাড়ির মধ্যে রেখে দিছে, এবং সেখান থেকে সে দেখাইছে যে এখানে একটা ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে, অনেক বড় একটা ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে। তো এই কাজটাই যারা হচ্ছে এই এই ধরনের কাজগুলা করে, হ্যাকিং এর বা তথ্য চুরি করার কাজগুলা মূলত যারা করে, তারা হচ্ছে এরকম, তারা একটা মানুষ অনেকগুলো ডিভাইসের দিয়ে তারা হচ্ছে একটা ওয়েবসাইটের উপর প্রেসার তৈরি করে, যার কারণে ওয়েবসাইটটা ডাউন হয়ে যায়। এবং আমরা যারা ধরো নর্মাল মানুষজন যারা ওই ওয়েবসাইট ভিজিট করতে যায়, তখন তারা হচ্ছে সঠিকভাবে ওই জিনিসটা ব্রাউজ করতে পারি না। এইগুলা মূলত বিভিন্ন ধরনের সরকারি ওয়েবসাইট বা ব্যাংকিং যে ওয়েবসাইট গুলা, যেখানে সেন্সিটিভ ইনফরমেশন গুলা রাখা থাকে, সেখানে মূলত তারা এই কাজগুলা করে, এই ডিডোস অ্যাটাকটা করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ফায়ারওয়াল আর হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এই ফায়ারওয়ালটা কি করে, আহ ধরো আমাদের যেই আমরা যে ইন্টারনেটে যে ব্রাউজ করি বা আহ, যাই করি না কেন ইন্টারনেটে, আমাদের কিন্তু একটা ছাপ থেকে যায়। অর্থাৎ আমরা যা কিছু করি না কেন, সেটা হচ্ছে আমাদের রেকর্ডটা এই নেট দুনিয়ায় সেটা হচ্ছে থেকে যায়, যে কোনো না কোনো ভাবেই তুমি সেটা মুছে ফেলতে পারবে না, একদম চিরতরে কখনোই মুছে ফেলতে পারবে না। সেটা কোনো না কোনো ভাবেই সেটা ওই তোমার ইন্টারনেট জগতে থেকে যাবে। এখন এই ফায়ারওয়ালটা হচ্ছে এমন একটা সিস্টেম, যেটা হচ্ছে তোমার এই যে ফেক ট্রাফিক গুলা তৈরি করা হয়, সেটা হচ্ছে তারা হচ্ছে এটাকে ব্লক করে দেয়। কিভাবে ব্লক করে, ধরো এখানে আমি যেটার কথা বললাম যে আগের স্লাইডে, যে এই যে এখানে যে 200 একটা একটা গাড়ির মধ্যেই ধরো 200টা ডিভাইস রেখে যে কাজটা করা হয়েছে। এখন এই গাড়িটা হচ্ছে ধরো একটা গাড়ির তো একটা নাম্বার আছে বা একটা নাম্বার প্লেট আছে বা রেজিস্ট্রেশন করা ছিল সেই গাড়ির, সেই গাড়ি ধরো আহ কোন ট্রাফিক পুলিশ করলো কি, সেই গাড়িটা আটকাইলো, আটকে সেটার নামে একটা মামলা দিল বা কিছু একটা। যখনই সেটার নামে মামলা দিছে তখন হচ্ছে, বা তাকে হচ্ছে মামলা, ধরো মামলা না দিও, তাকে হচ্ছে জাস্ট জাস্ট সাধারণ জিজ্ঞাসাবাদ করলো, এবং তার যে গাড়ির নাম্বার, তার ড্রাইভিং লাইসেন্স, এগুলো সে রেখে দিল নিজের কাছে। তো এই রেখে দেওয়া তার কাছে কিন্তু একটা ডকুমেন্ট রয়ে গেছে। এখন পরবর্তীতে যখন, যদি আবার ওই লোক ওই সেম কাজই করে, অর্থাৎ ওই যখন একটা একটা রাস্তায় ধরো এরকম আবার সে কি করলো, যে 200 একটা গাড়ির মধ্যে আরো এরকম 200 300 একটা ডিভাইস রেখে সে একটা ফেক ট্রাফিক তৈরি করার সৃষ্টি করলো। তো তখন কি হবে, তখন ওই যে ট্রাফিক পুলিশ বা যিনিও ওনাকে জিজ্ঞাসাবাদ করছে বা ওনার কাছ থেকে ডিটেলস গুলা নিছে, সে প্রথমেই কিন্তু ওনাকে সন্দেহ করবে যে ওই লোকটা করছে কিনা। তখন হচ্ছে সে মিলাই দেখবে যে আসলে উনি কিনা। যদি উনি হয় তো ভালো, আর যদি উনি না হয় তাহলে অন্য যে কেউ, তার রেকর্ড কিন্তু আবার চলে আসবে। তো এই যে ফায়ারওয়ালটা কি করে, এরকম যারা এরকম ফেক ট্রাফিক গুলো সৃষ্টি করে, তাদের যে ডেটা, তারা হচ্ছে সেটাকে সংরক্ষণ করে। তো যখনই এই কোনো ওয়েবসাইটে আহ যখনই এই ডিডোস অ্যাটাকটা করা হয়, তখন ফায়ারওয়াল তখন দেখে, চেক করে যে এই যে আইপি থেকে বা যে যে বা যারা এখান থেকে এই কাজটা করার চেষ্টা করতেছে, অ্যাটাকটা করার চেষ্টা করতেছে, সে কি পূর্ব পরিচিত কিনা, বা সে আগে এই আমাদের ওয়েবসাইটে এসে সে একটা করার প্রচেষ্টা করছে কিনা। যদি দেখে হ্যাঁ করছে, তখন ওই আইপি গুলাকে ব্লক করে দেয়। আইপিটা হচ্ছে কি, আইপিটা হচ্ছে একটা কম্পিউটার যখন একটা ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়, তখন তার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হয়, অর্থাৎ একটা নিজস্ব ঠিকানা, যে ওই ঠিকানায় গেলে ওই লোকটাকে পাওয়া যাবে, এরকম একটা ঠিকানা তৈরি করে দেয়। যখন একটা কম্পিউটার বা একটা যে কোনো একটা মোবাইল ডিজিটাল ডিভাইস যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়, কেন করা হয়, কারণ হচ্ছে উম, ধরো এই সাইবার জগতে অপরাধের পরিমাণ এত এত পরিমাণ বাড়তেছে যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে
একটা একটা নির্দিষ্ট ঠিকানা, একটা নির্দিষ্ট পরিচয় তোমাকে দিয়ে রাখতে হবে। তাছাড়া তোমাকে আইডেন্টিটি করতে, পৃথিবীতে হাজার হাজার কোটি ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস আছে, ডিজিটাল ডিভাইস আছে, এর মধ্যে থেকে কে এই এই অপরাধ করতেছে বা কে বা কারা, এটা যদি আইপি অ্যাড্রেসটা না থাকে তাহলে কিন্তু ফাইন্ড আউট করা সম্ভব না। যার কারণে প্রত্যেকটা ডিভাইসের একটা হচ্ছে আইপি অ্যাড্রেস দেয়া থাকে। তো এই ফায়ারওয়াল কি করে, ওই আইপি অ্যাড্রেস গুলা সে চেক করে, চেক করে 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 সে হচ্ছে এগুলোকে ব্লক করে দেয়, যাতে ওই আহ কি বলে, ওই আইপি অ্যাড্রেস গুলা একটা ফেক ট্রাফিক একটা ওয়েবসাইটে তৈরি করতে না পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে হ্যাকিং। এটা সম্পর্কে তোমরা মোটামুটি সবাই জানো, যে কোনো একটা ডিভাইস থেকে কি বলে সেটা নিয়ন্ত্রণ নেওয়া, আহ অননুমোদিত ভাবে আহ ক্ষতি করার প্রচেষ্টায়, যেটা অবৈধভাবে যেটা নিয়ন্ত্রণ নেওয়া হয়, সেটাই হচ্ছে হ্যাকিং। আচ্ছা, এখানে হচ্ছে উম অসৎ উদ্দেশ্যে কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থাকে অবৈধভাবে নিয়ন্ত্রণ করাকে হ্যাকিং বলা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা যেগুলো আগে যেগুলোর কথা বললাম সেগুলো তো মোটামুটি এক ধরনের কি বলে অসৎ উদ্দেশ্যেই সে কিন্তু পুরোপুরি কম্পিউটারের নিয়ন্ত্রণ না নিলেও সে কিন্তু কোন একটা সেকশনের কিন্তু সে কি বলে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে সেটাকে হ্যাকিং কেন বলা হয় না? হ্যাকিংটা হচ্ছে একটা ওয়াইড টার্ম, ওয়াইড রেঞ্জ একটা টার্ম। এটা দিয়ে মূলত অনেক কিছু বোঝানো হয়। এখন এখানে মূলত যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে তুমি হচ্ছে উম, প্রত্যেকটা কম্পিউটারের নিজস্ব কিছু আহ নিরাপত্তা ব্যবস্থা থাকে। উম, এই যে যেমন ফায়ারওয়ালের কথা বললাম, এটা হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারে তুমি যখনই দেখবা কোনো কম্পিউটার একটা রেজিস্টার্ড ও ওয়েবসাইট থেকে যখনই তুমি কোনো সফটওয়্যার ডাউনলোড না করে একটা ফেক ওয়েবসাইট থেকে বা একটা আননোন ওয়েবসাইট থেকে যখনই তুমি একটা ওয়েবসাইট ইনস্টল করো, সেটা যদি তোমার রিয়েল উইন্ডোজ দেয়া থাকে পিসিতে, তখনই তো আমাকে বারবার সতর্ক করবে যে তুমি এই এই সফটওয়্যার তুমি ইনস্টল করো না, কারণ এটা একটা সন্দেহজনক সফটওয়্যার। এর কার্যক্রম কিন্তু ভালো না, গতিবিধি ভালো না। কারণ কি, ওই ধরনের সফটওয়্যার হচ্ছে লিস্টেড ছিল উইন্ডোজ এর কাছে, যে এই ধরনের সফটওয়্যার গুলো কম্পিউটারের ক্ষতি করে থাকে, যার কারণে তোমাকে বারবার সে ওয়ার্নিং দেয়। এখন আমরা যারা ওই পাইরেটেড উইন্ডোজ গুলো ব্যবহার করি, এটাতে মূলত ফার্স্টেই তোমার ফায়ারওয়েলটা অফ করে দেওয়া হয়। কারণ হচ্ছে আহ ফায়ারওয়ালটা যদি অফ না করা হয় তাহলে হচ্ছে তুমি হচ্ছে ক্র্যাক যে সফটওয়্যার গুলো সেটা হচ্ছে তুমি ইউজ করতে পারবে না। এখন যারা হচ্ছে আহ কম্পিউটার চালায় তারা হচ্ছে এগুলো সম্পর্কে ভালো বুঝতে পারবে, যে ক্র্যাক সফটওয়্যার গুলো যেমন, যেই সফটওয়্যার গুলো যেমন ধরো ভিডিও এডিটিং এর জন্য আমাদের অ্যাডোবি প্রিমিয়ার, তারপরে অ্যাডোবির আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে তোমার টাকা দিয়ে কিনে ইউজ করতে হয়। এখন আমরা করি কি, আমরা বাঙালিরা বেশিরভাগই এই জিনিসটা আমরা টাকা দিয়ে কিনে ইউজ করি না। এটা হচ্ছে আমরা নর্মালি জাস্ট কোনো একটা চোরাই ওয়েবসাইট দিয়ে আমরা বা কোনো সার্ভার থেকে ডাউনলোড করে আমরা হচ্ছে সেটা ইনস্টল করে আমরা চালাই। এখন আহ যখনই এই পেইড সফটওয়্যারটাকে যখনই তোমার হচ্ছে আহ কি বলে তুমি যখনই ফ্রিতে ইউজ করতেছো, তখনই এই সফটওয়্যারের মধ্যে হচ্ছে তোমার কিছু আহ প্রোগ্রামিং বলো বা কিছু এমন কিছু জিনিস ঢুকাই দেওয়া হয় বা এমন কিছু চেঞ্জ করা হয়, যে যার কারণে এই পেইড সফটওয়্যারটা তোমার কাছে তুমি হচ্ছে আহ তোমার ফ্রি ইউজ করতে পারতেছো। এখন তারা তো অবশ্যই তোমাকে এটা ফ্রি দিচ্ছে, ফ্রি দিচ্ছে, কিন্তু কি বলে মানবতার খাতিরে দিচ্ছে না। এটা কিন্তু তাদের একটা উদ্দেশ্য থাকে, যে আমি যে এই যে সফটওয়্যারটা তাদেরকে দিচ্ছি, এখন আমার আমার উদ্দেশ্য কি, আমি হচ্ছে এদের কাছ থেকে কিছু তথ্য হাতাই নেব। মূলত এই ধরনের কিছু উদ্দেশ্যকে সামনে রেখে এই যারা এই সফটওয়্যার গুলা হচ্ছে পাইরেট করে, তারা হচ্ছে এই মূলত এই ধরনের উদ্দেশ্য নিয়ে এগুলো করে। এখন যখনই আমরা এই সফটওয়্যার গুলো ডাউনলোড করি, ইনস্টল করি, আমরা ইজিলি ইউজ করতে পারতেছি, কিন্তু আসলে এর মধ্যে কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার বা কোনো প্রোগ্রামিং কোনো চেঞ্জ বা কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু কিছু জানি না। কারণ আমরা সেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, যে এটা কিভাবে তৈরি করা হয়েছে, এটা কিভাবে আসছে, কিভাবে কি করা হয়েছে, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। যার কারণে ওরা যেই চেঞ্জ করুক না কেন আমরা সেটা বুঝতে পারবো না। এবং এই সফটওয়্যার গুলোতে মূলত এই ম্যালওয়্যার সফটওয়্যার, এই
এই সফটওয়্যার গুলোর মধ্যেই মূলত ম্যালওয়্যার সফটওয়্যার গুলা তারা দিয়ে দেয়, যেগুলো আমাদের অজান্তেই আমাদের তথ্যগুলো তারা হচ্ছে হাতিয়ে নেয়, এবং সেটা আমরা জানতেও পারি না। তো এই জন্য এই হ্যাকিং বা এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে আহ রক্ষা পেতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে যেগুলো রেজিস্টার্ড ওয়েবসাইট বা আহ যেগুলো পেইড সফটওয়্যার, আমাদেরকে অবশ্যই সেগুলোই ইউজ করা উচিত। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পিউটার ম্যালওয়্যার। আচ্ছা, কম্পিউটার ম্যালওয়্যারের কথা আমি আগে একটু বলছিলাম যে কম্পিউটার ম্যালওয়্যারটা হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যেটা হচ্ছে তোমার পারমিশন ছাড়াই আহ, তোমার অজান্তেই তোমার তথ্যগুলো তোমার কাছ থেকে তার হাতিয়ে নিয়ে চলে যাবে। এখন যারা মোবাইল ইউজ করো তাদের মোবাইলে অনেক ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন থাকে। এখন এই অ্যাপ্লিকেশন গুলো যখনই তুমি ওপেন করো তখন কিন্তু তোমার কাছ থেকে পারমিশন চায়। তোমার ফাইল ম্যানেজারের পারমিশন, তোমার কন্ট্যাক্টস এর পারমিশন, তোমার ভয়েস রেকর্ডিং এর পারমিশন, এই সব কিছু পারমিশন নিয়ে কিন্তু তারপরে তুমি একটা সফটওয়্যার ওপেন করতে পারো। এখন এই সফটওয়্যার অ্যাপ্লিকেশন গুলো, মোবাইল অ্যাপ্লিকেশন গুলো তুমি ডাউনলোড করো কিন্তু মূলত প্লে স্টোর থেকে। আর যারা আইফোন ইউজ করে তারা হচ্ছে অ্যাপেলের যেই স্টোর গুলো আছে সেখান থেকে ডাউনলোড করো। এখন এই প্লে স্টোর থেকে ডাউনলোড করার যখন এই প্লে স্টোর গুলোতে এই অ্যাপ্লিকেশন গুলো যখন সাবমিট করা হয়, যখন দেওয়া হয়, বা যে প্রোগ্রামাররা ডেভেলপাররা এই সফটওয়্যারটা অ্যাপ্লিকেশনটা তৈরি করে যখন প্লে স্টোরে দেয়, তখন হচ্ছে এই প্লে স্টোরের কর্তৃপক্ষ এই কোড গুলাকে তারা হচ্ছে যাচাই বাছাই করে। কি ধরনের প্রোগ্রামিং তুমি ওখানে ইউজ করছো, কি কি ধরনের ডাটা তুমি নিচ্ছ, এই ডাটার সেফটি তুমি দিতে পারতেছো কিনা, এই সব কিছু নিয়ে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে তোমার এই অ্যাপটা তোমার হচ্ছে পাবলিশ করার তারা হচ্ছে পারমিশন দেয়। এরপরেই তুমি হচ্ছে এই অ্যাপটা গুগলে পাবলিশ করতে পারো। তো পাবলিশ করার পরে আহ, ওরা যদি দেখে, এই প্লে স্টোর কর্তৃপক্ষ যদি দেখে যে তুমি এমন ভাবে তুমি এখানে প্রোগ্রামিং করছো অ্যাপ্লিকেশনটা তৈরি করার সময় যে আচ্ছা, কেউ মনে হয় স্ক্রিন শেয়ার দিয়েছিলেন তাই না? স্ক্রিন শেয়ার দিলে কিভাবে? তো যেটা বলতেছিলাম যে যখনই তুমি কোনো একটা অ্যাপ বা সফটওয়্যার যখনই তুমি সেটা প্লে স্টোরে যখনই তুমি সাবমিট করো তখন তারা যাচাই বাছাই করে যে তুমি কি ধরনের প্রোগ্রামিং সেখানে ইউজ করতেছো। এখন তুমি এমন একটা প্রোগ্রামিং সেখানে করে রাখছো যে যদি ইউজার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তখন তুমি তার পারমিশন ছাড়াই তুমি তার তথ্যগুলো তুমি তার কাছ থেকে হাতাইয়া নিয়ে নিচ্ছ। কিভাবে নিচ্ছ বা কোনখান থেকে নিচ্ছ সেগুলো সেগুলো সম্পর্কে ইউজার কিছুই জানে না। যখনই এই প্লে স্টোর কর্তৃপক্ষ এরকম কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি যখনই তোমার অ্যাপস এর মধ্যে পাবে তখন ওই অ্যাপসটা ব্যান করে দিবে। আর এই কারণে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন গুলোতে যখনই তুমি যে কোনো অ্যাপ্লিকেশন তুমি ওপেন করবা দেখবে সাথে সাথেই তোমার কাছে পারমিশন চাওয়া শুরু করবে। এখন এই পারমিশনটা হচ্ছে তোমরা হচ্ছে যা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখালে মনে হয় ভালো হইতো। আসলে এগুলো অনেক বড়, অনেক আহ কি বলে লেন্দি একটা প্রসেস, তো দেখানো অনেক সময়ের ব্যাপার। যখন হচ্ছে তুমি এই অ্যাপটা যখনই তুমি তৈরি করবা, যখনই তুমি সেখানে প্রোগ্রামিং করবা, তখন ওইখানে তোমার হচ্ছে ম্যানিফেস্ট একটা অপশন আছে। ওই ম্যানিফেস্টে তোমার কিছু পারমিশন নিয়ে নেওয়া থাকে। ওগুলা তোমার পারমিশন গুলো তুমি যদি না নিয়ে নাও তাইলে হচ্ছে এই প্লে স্টোর হচ্ছে তোমার অ্যাপটা ব্যান করে দিবে। আচ্ছা, এই কম্পিউটার ম্যালওয়্যার কাজটাই হচ্ছে তোমার হচ্ছে সে হচ্ছে গোপনে সে হচ্ছে তোমার তথ্যগুলো চুরি করে নেবে, যেটা তুমি জানতেও পারবে না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে হ্যাকিং এবং ম্যালওয়্যার থেকে থেকে কম্পিউটার সুরক্ষিত রাখতে করণীয়। কম্পিউটারের সকল সফটওয়্যার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড ও ইনস্টল করতে হবে, যেটা বললাম। এটা মোবাইলের ক্ষেত্রেও সেম।
প্লে স্টোর ছাড়া বা এই তোমার অ্যাপেলের যে স্টোর এগুলো ছাড়া তুমি হচ্ছে কখনোই তুমি হচ্ছে অ্যাপস ডাউনলোড করবে না, তাহলে সেটা তোমার আহ, জন্য ক্ষতির কারণ হইতে পারে। কম্পিউটারের সিকিউরিটি সবসময় আপডেট রাখতে হবে, যেটাই বলছিলাম যে আমরা যারা হচ্ছে উইন্ডোজ যেটা ব্যবহার করি, পাইরেটেড উইন্ডোজ গুলো যখনই ব্যবহার করি, তখনই আমরা এর ফায়ারওয়াল, তারপর হচ্ছে এর যে সিকিউরিটি ফিচার গুলো, সেগুলো হচ্ছে আমরা বন্ধ করে রাখি। কারণ এগুলো আমাদের অনেক ডিস্টার্ব করে, যে আমরা হচ্ছে এই এই সফটওয়্যার গুলা ইউজ করতে পারবো না, এগুলা তোমার জন্য ক্ষতিকর, এরকম বারবার আমাকে ওয়ার্নিং দিতে থাকে। এটা একটা বিরক্তিকর, যার কারণে এই সিকিউরিটি সবসময় আমরা বন্ধ করে রাখি বা আপডেটও করি না। এটা হচ্ছে সবসময় আপডেট রাখতে হবে। যে কোনো ধরনের লোভনীয় মেসেজ সংযুক্ত অপরিচিত অযাচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। যখন যেমন আমরা যখন যারা ফেসবুক ইউজ করো তোমরা, তারা ফেসবুক স্ক্রল করলে প্রায় সময় দেখবা বিভিন্ন ধরনের লোভনীয় অফার তোমাদের সামনে আসতেছে, সাথে একটা লিংক দিয়ে দেওয়া আছে। কি লিংক? লিংকের কোনো আগামাথা নাই। হয়তো কোনো একটা নাম্বারও দেওয়া থাকে অনেক সময়, বা লিংকের মধ্যে হাবিজাবি অনেক ধরনের জিনিসপত্র থাকে। তো তুমি হচ্ছে যখন এই ছবিটা দেখতেছো, তুমি ভাবতেছো যে আসলে দেখি তো, একটু ক্লিক করে দেখি তো এখানে কি আছে না নাই। যখন এই লিঙ্কে ক্লিক করবা, তখনই কিন্তু তুমি বিপদের সম্মুখীন হবা। কারণ এইগুলা হচ্ছে এই এই যে লোভনীয় অফারটা দেয়া হয়েছে, কারণ হচ্ছে তোমাকে হচ্ছে আকৃষ্ট করার জন্য। তোমাকে আকৃষ্ট করে তোমাকে ওই তোমাকে লিঙ্কে ক্লিক করাবে। লিঙ্কে ক্লিক করা এরপরে তোমার ইনফরমেশন গুলা কিভাবে কই থেকে কিভাবে চলে যাবে তুমি টেরও পাবে না। পরবর্তীতে তুমি যখন বিপদে পড়বে তখন বুঝবা যে এরকম আমি একটা কাজ করছিলাম, হয়তো সেই জন্য মনে হয় এটা হয়েছে। আচ্ছা, বিভিন্ন ধরনের পেজ সফটওয়্যার বা গেমস ফ্রিতে ব্যবহারের আশায় ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যেটা আগেই বলছিলাম যে আমরা হচ্ছে যে সফটওয়্যার ব্যবহার করি, সেগুলো মূলত হচ্ছে আমরা ক্র্যাক সফটওয়্যার গুলো ইউজ করি, পাইরেটেড সফটওয়্যার গুলো আমরা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রেই। কারণ এগুলো হচ্ছে আহ তোমরা আহ তোমাকে মান্থলি বা ইয়ারলি তোমাকে হচ্ছে পেইড করতে হয়। বিশেষ করে কম্পিউটার যেসব সফটওয়্যার গুলো, এগুলো মূলত বেশিরভাগই যেগুলো ভালো, যেমন মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো সব হচ্ছে তোমার হচ্ছে পেইড। এগুলো হচ্ছে তোমার মান্থলি বা ইয়ারলি তোমাকে হচ্ছে পে করতে হবে তোমাকে এটা ব্যবহার করার ক্ষেত্রে, কিন্তু আমরা ফ্রিতেই সারা জীবন ইউজ করে যাচ্ছি। পাবলিক ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকতে হবে, এবং এই পাবলিক ওয়াইফাইটা এখন খুব একটা ভাইটাল একটা পয়েন্ট। আমরা ফ্রি ওয়াইফাই পাইলে আমরা মোবাইল চালানো শুরু করে দিই, এটা মোটেও করা ঠিক না। এই পাবলিক ওয়াইফাইটা মোটামুটি বাংলাদেশ থেকে এখন মোটামুটি প্রায় নাই বললেই চলে। একটা সময় খুব এটা হয়েছিল। আমরা ওয়াইফাই, উই ওয়াইফাই, এরকম আরো অনেক ওয়াইফাই যারা ফ্রি ওয়াইফাই দিত, এরকম অনেক প্রতিষ্ঠান দিচ্ছিল। পরবর্তীতে এটা হচ্ছে ব্যান করে দেওয়া হয়েছে। কারণ এই ওয়াইফাই যখন এই পাবলিক ওয়াইফাই গুলো আছে, এখানে সব মানুষ এসে, সব ধরনের মানুষ এসে এটা ইউজ করা শুরু করে, তখন যারা এই যারা মূলত এই ধরনের অপরাধের সাথে জড়িত, তারা ওইখানে ওত পেতে থাকে। তারা হচ্ছে ওইখান থেকে তোমার ডাটাগুলা তারা হচ্ছে চুরি করে তাদের কাজে ব্যবহার করে। পেড এবং শক্তিশালী অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা আমরা মোটামুটি জানি যে অ্যান্টিভাইরাস পিসিতে ইউজ করলে সেটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে ভালো। এখন যেহেতু আমরা পাইরেটেড সফটওয়্যার টফটওয়্যার ব্যবহার করি, তারপর আবার অ্যান্টিভাইরাস ইউজ করলে পিসি একটু স্লো হয়ে যায়, এই জন্য আমরা অনেকেই হচ্ছে এটা ব্যবহার করতে চাই না। তারপর ব্যবহার করা ভালো। আচ্ছা, আমাদের প্রথম টপিকটা শেষ। আচ্ছা, প্রথম টপিকটা কি বুঝতে পারছো মোটামুটি? আচ্ছা, বুঝতে পারছো। সবাই তো আর কমেন্টও করো না, সবাই এসে বসে থাকো চুপচাপ। ক্লাস করো কিনা আমি বুঝতেও পারি না। আমার শুধু আমার ক্লাসের ক্ষেত্রে এমন না, সবার ক্লাসের ক্ষেত্রেই এরকম দেখছি। তোমরা একটু কথা কম বলো সবাই। দু একজন আছে যারা শুধু বলে বুঝছি বা বুঝতেছি, আর কেউই তেমন দেখি না কমেন্ট টমেন্ট করো। আচ্ছা, এরপর আমরা হচ্ছে সাইবার বুলিং। আহ সাইবার বুলিং কি? আমরা হচ্ছে আগে আহ, কি শুনতাম, ইপটিজিং সম্পর্কে
শুনতাম যে যখন কোনো মেয়ে রাস্তা দিয়ে যাইতো তখন হচ্ছে বখাটে ছেলে মেয়েরা, তখন হচ্ছে ছেলেরা বিশেষ করে উত্ত্যক্ত করতো মেয়েদেরকে। এটা হচ্ছে আমরা জানতাম এটাকে বলা হচ্ছে ইপটিজিং। তো সাইবার বুলিংটাও হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ইন্টারনেট বা ডিজিটাল তোমার ডিভাইস গুলো ব্যবহার করে যখন মানুষকে উত্তক্ত করা হয়, ভয়ভীতি দেখানো হয়, বা আজে বাজে মন্তব্য করা হয়, এটাই মূলত সাইবার বুলিং। এখন যেহেতু এটা আহ এইটা সাইবার বুলিংটা যেমন ইপটিজিংটাও কিন্তু একটা অপরাধ হিসেবে গণ্য হয়েছে, কারণ এটা হচ্ছে আহ কি বলে একটা মানুষের মানসিক ভাবে তাকে আহ দুর্বল করে ফেলে তা, এবং সে সমাজে একটা হীনমন্যতার মধ্যে পড়ে যায়, যার কারণে এটা ইপটিজিংটা যেমন একটা অপরাধ হিসেবে গণ্য হইতো, এখন বর্তমানে সাইবার বুলিংটাও একটা অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। কারণ এটাও যারা বিশেষ করে তোমরা কম বয়সের যারা এখন ফেসবুক ইউজ করতেছো, ইউটিউব ইউজ করতেছো, তোমরা আসলে বুঝতে পারতেছো না যে আসলে বিশেষ করে মেয়েরা আসলে এই সমস্যাটার সম্মুখীন হয়। তা বিভিন্ন কই কে না কে চিনো না, ফেসবুকে অ্যাড করছো, আইসা উল্টা পাল্টা কমেন্ট করতেছে বা মেসেজ দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে নিজেও জানে না, কি আজে বাজে ছবি পাঠাচ্ছে, বিব্রত করার চেষ্টা করতেছে। এখন এগুলা যখন তুমি এই অল্প বয়সে যখন তুমি এগুলার সম্মুখীন হবা, তখন তুমি আহ বাবা মাকেও বলতে পারবা না, বা নিজে কি করবা, নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করবে, আহ নিজে খারাপ লাগবে, মানসিকভাবে ভেঙে পড়বা। তো এই ব্যাপারগুলা হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্যই আসলে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা 2023, এইটা হচ্ছে মূলত হচ্ছে আগের যে ডিএসএ অ্যাক্ট 2018, তারপরে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি আইন 2006, এগুলাকে হচ্ছে তোমার সমন্বিতভাবে মডিফাই করে আসলে এই 2023-এর যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা হচ্ছে বানানো হয়েছে আর বাস্তবায়ন করা হয়েছে। তো এই সাইবার বুলিংটা হচ্ছে এরকম তোমার যেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে, যেটা হচ্ছে তোমাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে, তোমাকে লজ্জার মধ্যে ফেলে, এটাই হচ্ছে মূলত সাইবার বুলিং। এখন সাইবার বুলিং যেমন অপরাধ, এটা হচ্ছে তোমার আহ তোমার যে আইন, যে আইনগুলোতে সেটা সরাসরি সাইবার বুলিং কোথাও ইউজ করা হয় না। এখানে হচ্ছে তোমার সাইবার, এখানে দেখো আমি কিছু অপরাধের নাম লিখে রাখছি, সাইবার অপরাধ। এই অপরাধগুলো আমি হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023, এখান থেকে হচ্ছে আমি এই জাস্ট এখান থেকে অল্প কয়েকটা হচ্ছে যে অপরাধগুলো তারা ওখানে ডিসক্রাইব করছে, সেখান থেকে আমি যেগুলো তোমাদের না জানলেই না, সে সেরকম কয়েকটা অপরাধ আমি হচ্ছে এখানে নিয়েছি। এখন এইখানেই দেখো, আহ আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক তথ্যপত্র প্রেরণ, প্রকাশ, এটা একটা লেখা আছে। অনুমতি ব্যতীত পরিচিত তথ্য সংগ্রহ, পরিচয়, প্রতারণা, ছদ্মবেশ, এইগুলাই মূলত হচ্ছে তোমার সাইবার বুলিং এর অন্তর্ভুক্ত। তোমাকে হচ্ছে আহ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তোমাকে কি করবে, তোমার হয়তো তুমি কোনো একটা ছবি ফেসবুকে দিয়েছো, সেই ছবিটাকে বিকৃত করে সেটা তোমার মেসেঞ্জারে আবার তোমাকে পাঠাইলো, যে দেখো এই অবস্থায় এইরকম হাবিজাবি বিভিন্ন ধরনের কথা বললো, নোংরা ভাষায় কথাবার্তা বললো, তোমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করলো। তো এইগুলাই হচ্ছে মূলত এখন এই তোমার হচ্ছে এই যে আইনটাতে সরাসরি সাইবার বুলিং না উল্লেখ করা না থাকার কারণে আমি হচ্ছে তোমাকে এই তিনটা যে পয়েন্ট, এটা দিয়ে আমি বুঝাবো যে সাইবার বুলিংটা মূলত আসলে এখান থেকে তুমি হচ্ছে এর বিরুদ্ধে তুমি ব্যবস্থা নিতে পারবা। এছাড়াও তোমার ডিজিটাল জগতে, ইন্টারনেট জগতে আরো অনেক ধরনের, এখানে যে কটা আছে এর বাইরেও আর অনেক ধরনের তোমার সাইবার ক্রাইম সংগঠিত হয়, সেগুলো আমাদের আপাতত না জানলেও চলবে। তো আমি এখানে প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি, উৎসাহমূলক প্রচারণা, এগুলো সম্পর্কে যদি এই মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে পতাকা, সঙ্গীত, এগুলো নিয়ে যদি তুমি কোনো বিকৃত লেখালেখি, তোমার মন গড়া কোনো লেখা যার কোনো ভিত্তি নাই, কোনো আজে বাজে কথা, এগুলো যদি তুমি লেখো বা এগুলো যদি তুমি শেয়ার করো, তাইলে তুমি এই সাইবার অপরাধের অন্তর্ভুক্ত, অপরাধীর অন্তর্ভুক্ত হবা। এবং এই ক্ষেত্রে তোমার হচ্ছে
তোমার 5 বছরের জেল অথবা 1 কোটি টাকা জরিমানা অথবা দুইটাই হইতে পারে। তারপর হচ্ছে পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ। এখন ফেক আইডি, ফেসবুকের ফেক আইডি গুলা কি হয় যে একজনের তোমার আইডি ঘাটাঘাটি করে তার ছবি, তার নাম, তার জন্ম তারিখ, এগুলো সব কিছু নিয়ে একটা আইডি তৈরি করে। যে অপরাধী সে একটা আইডি তৈরি করে। এটা হচ্ছে পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণা। এখন এইটা হচ্ছে শুধু যে ফেসবুকের ক্ষেত্রে হয় এমন না, এটা যে কোনো ভাবে হইতে পারে। যেমন এখন আমাদের কি হয়, এনআইডি কার্ড আছে তো, বা পাসপোর্ট আছে। এখন কেউ কি করলো, এই এনআইডি কার্ডে তোমার ছবির জায়গায় একটা অন্য কারো ছবি বসাইয়া, বা সেখানে তোমার বাবা মার নাম আছে, জন্ম তারিখ আছে, এগুলো সব সে বিকৃত করে একটা ধরো ফেক একটা এনআইডি তৈরি করলো বা কিছু একটা তৈরি করলো। এটাও কিন্তু একটা তোমার পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ। এটা যদি কেউ করে, তার হচ্ছে 5 বছরের তোমার হচ্ছে কারাদণ্ড অথবা 5 লক্ষ টাকা জরিমানা। আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্যউপাত্ত প্রেরণ ও প্রকাশ। এখন তোমাকে কেউ গালিগালাজ করলো বা মিথ্যা বা যেটা বললাম যে তোমার ছবিটা নিয়ে সেটা বিকৃত করে তোমাকে পাঠাইলো, এরকম কেউ যদি করে। তারপর হচ্ছে আহ কি বলে, তোমাকে কোনো বাজে কথা বললো, এরকম যদি কিছু হয়, এবং সে যেহেতু এই জিনিসটা তোমার হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে হয়ে থাকে, তোমার মেসেঞ্জারে পাঠানো হইতেছে বা তোমার হোয়াটসঅ্যাপে পাঠানো হইতেছে বা ইমেইলে পাঠানো হইতেছে, যে কোনো জায়গায় পাঠানো হোক না কেন, সেটা কিন্তু তুমি কিন্তু চাইলে সেটার স্ক্রিনশটটা রেখে দিতে পারো। তাহলে যেটা হয় আহ, এই তোমার ডিজিটাল সেক্টরে যেই অপরাধগুলা হয় সেটার কিন্তু তুমি প্রমাণটা খুব ইজিলি দিতে পারতেছো। যার কারণে এই 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 তিনটা তোমার খুবই গুরুত্বপূর্ণ। এখন এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে তোমার 2 বছরের কারাদণ্ড অথবা 3 লক্ষ টাকা জরিমানা। অনুমতি ব্যতীত পরিচিত তথ্য সংগ্রহ বা ব্যবহার। এখন তোমার ওই যে যেটা বললাম যে তোমার ফেক আইডি একজন কেউ তৈরি করলো, এখন সেটা তো অবশ্যই তোমার অনুমতি নিয়ে করে না, সেটা কিন্তু অবশ্যই তোমার অনুমতি ছাড়াই করছে। আর তোমার যদি অনুমতি না, তুমি তো অবশ্যই অনুমতি দিবা না। এখন সেটা যখনই করবে, তখন কিন্তু সেটা একটা অপরাধ হিসাবে গণ্য হবে, এবং এই অপরাধের শাস্তি হচ্ছে তোমার 2 বছরের কারাদণ্ড অথবা 5 লক্ষ টাকা জরিমানা অথবা দুইটাই। এবং এটা প্রত্যেকটার ক্ষেত্রে, সরি, এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে তো বললাম। ওয়েবসাইট বা কোনো ইলেকট্রনিক বিন্যাসে ধর্মীয় মূল্যবোধ অনুভূতিতে আঘাত করে এরূপ কোনো তথ্য প্রকাশ, অর্থাৎ আহ তুমি একটা ধর্মের, তুমি অন্য ধর্ম নিয়ে বিদ্রুপ করলা, অন্য ধর্মকে নিয়ে খোঁটা দিলা, বা কোনো আজে বাজে মন্তব্য করলা, এটা যখনই তুমি করবে, সেটা যে কোনো ইলেকট্রনিক সেক্টরে, সেটা ইন্টারনেট রিলেটেড যে কোনো সেক্টরে, তুমি যদি মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো কিছু ব্যবহার করে যখনই সেটা প্রচার করবা, তখনই সেটা সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং এইটার ক্ষেত্রে তোমার 2 বছরের কারাদণ্ড আর হচ্ছে 5 লক্ষ টাকা জরিমানা। মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে মানহানিকর তথ্য প্রকাশ কি, যে তোমার নামে উল্টা, যেটা তুমি করো নাই, সে এইরকম কিছু তথ্য নিয়ে সে হচ্ছে সে শেয়ার দিল বা সেটা প্রকাশ করলো, এরকম কেউ যদি, সেটা যদি ইন্টারনেট ব্যবহার করে, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সে যদি করে, এই ধরনের তথ্য, যেটা তোমার আহ তুমি যেটা করো না, তোমার সম্পর্কে মিথ্যা তথ্য বা যেটা তোমার মানহানি করতেছে, এরকম কোনো তথ্য যখনই শেয়ার করা হবে, তখন কিন্তু সেটা কি হবে, তোমার আহ সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে। এইটার জন্য তোমার হচ্ছে 25 লক্ষ টাকা জরিমানা। আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, তুমি এমন কিছু লেখা লিখলা বা এমন কিছু শেয়ার দিলা যেটার মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতি হইতে পারে, জনমনে আক্রোশ তৈরি হইতে পারে, এরকম যদি কোনো কিছু তুমি করে থাকো, তাহলে সেটাও তোমার সাইবার অপরাধের অন্তর্ভুক্ত হবে। এবং এই জন্য হচ্ছে তোমার 5 বছর কারাদণ্ড বা 25 লক্ষ টাকা জরিমানা অথবা দুইটি। আর হ্যাকিং, হ্যাকিং তো আমরা বললাম যে হ্যাকিং হ্যাকিং যদি কেউ করে থাকে, তাহলে তার জন্য হচ্ছে 14 বছরের কারাদণ্ড অথবা 1 কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। এখন তোমাদের হচ্ছে এই দণ্ড তোমাদের না জানলেও চলো, তোমাদের এটা বললাম হচ্ছে তোমাদের বইয়ে হচ্ছে 2006-এর যে আইনটা, ওইটা হচ্ছে উল্লেখ করা হয়েছে, ওইটা সম্পর্কে বলা হয়েছে যে আহ এই আইনের আওতায় হচ্ছে 1 কোটি টাকা জরিমানা বা যাবজ্জীবন এরকম বলা হয়েছে, কিন্তু আসলে মূলত ওইটা হচ্ছে
মডিফাই করে হচ্ছে এটা হচ্ছে এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে নিয়ে আসা হয়েছে। তোমরা হচ্ছে এই অপরাধ গুলো মোটামুটি এই অপরাধ গুলো সম্পর্কে জানলেই তোমাদের হবে। আর এর বাইরে তোমাদের আর যেই যেটা পড়াইলাম, যে ডাটা ইন্টারসেপশন, ব্রুট ফোর্স অ্যাটাক, ডিডোস অ্যাটাক, কম্পিউটার ম্যালওয়্যার আর হ্যাকিং, আপাতত এগুলো সম্পর্কে জানলেই হবে। তো এইটুকু তোমরা কি বুঝতে পারছো? জাবির, বুঝতে পারছো? আচ্ছা, যা পড়াইলাম আজকে, আজকে এটাই মনে হয় শেষ। হ্যাঁ, এটাই শেষ। আর এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে থাকলে বলো। রাবি, জাবির, আহাদ, এই তিন এই তিনজনই শুধু কমেন্ট করে, আর কেউ কমেন্টই করে না। আচ্ছা, তোমাদের তো পরে আরেকটা ক্লাস আছে, তাই না? তো আজকে এখানেই শেষ করি, আবার সামনের সপ্তাহে দেখা হবে। আল্লাহ হাফেজ।